রাজশাহীর পবায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন মিনারুল। প্রাথমিক ধারণা পুলিশের। আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে চিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে। ৭৫-এর 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। টুঙ্গিপাড়ায় সমাধি ঘিরে কড়া নিরাপত্তা। লালমনিরহাট কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও নিম্নাঞ্চল এখনো তলিয়ে। চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ায় পদ্মাপাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। জামালপুরের সীমান্ত ঘেঁষা পাহাড়ি গ্রামগুলোই হাতির পাল। আতঙ্কে বাসিন্দারা। জঙ্গল কেটে সাফ করায় খাদ্য সংকটে বন্যপ্রাণী। গ্রামে ঢুকিয়ে আঙ্গর বাড়ি ঘরের ধান চাল দিলে একটু করে আছে, এলেও খাওয়া জায়গা। হাতি যখন নামি আসে তখন আঙ্গর খুব অসুবিধা হয়। খেত খোলা সব শেষ করে ফেলাইছে। চাইতেই দেখা ছাড়া আর কোনো উপায় নাই। এটা মনে করেন যে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পবা উপজেলার বামনশিকর এলাকায় নিজ বাড়িতে তাদের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ জানায় একটি ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মেলে মিনারুল ইসলামের মরদেহ। সেই ঘরের বিছানায় ছিল তার 13 বছর বয়সী ছেলে মাহিমের নিথর দেহ। পাশের ঘর থেকে উদ্ধার করা হয় মিনারুলের স্ত্রী স্বাধীনা বেগম ও 1.5 বছর বয়সী মেয়ে মিথিলার মৃতদেহ। পাশ থেকে একটি চিরকুট মেলে, সেটা নিচে মিনারুলের নাম লেখা। চিরকুটে লেখা আছে, ঋণের দায়ে এবং খাবারের অভাবে ছেলে মেয়ে ও স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে মিনারুল। এরপর নিজেও আত্মহননের পথ বেছে নেন। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরেই ঋণগ্রস্ত ছিলেন কৃষক মিনারুল। সকালবেলা বাইপাসে ব্যবসা বাণিজ্য করি, আসার পথে শুনলাম যে আমার শ্বশুরবাড়ির 4 জন মারা গেছে। গলার দড়ি দিয়ে মারা গেছে, এটা শুনেছি। ওই ছেলের বেটা, ছেলের বউ আর হচ্ছে ছেলের বাচ্চা। পরিবারের 4 জন মারা গেছে। তো পরবর্তীতে এসে দেখি যে বাসায় মেয়ে আর মেয়ের ছেলে ওই মানে এক পাশে আছে, আর বাপ আর আরেকটা ছেলে আর 2 জন এক পাশে আছে। চিরকুটটা আছে, আমি ওনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে চিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এই ঘটনা নিয়ে স্বজন ও প্রতিবেশীরা কি বলছেন? বর্তমানে সার্বিক পরিস্থিতি জানাবেন। রাব্বি, একটু আগেই রাজশাহী পুলিশ কমিশনার আবু সুফিয়ান তিনি এসেছিলেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে পিবিআই, ডিবি এবং পুলিশের কয়েকটি গোয়েন্দা সংস্থা তারা কাজ করছে। তারা নমুনা সংগ্রহ করেছেন, তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছেন এবং তারা যতটুকু আইনি প্রক্রিয়া সেটি কিন্তু কার্যক্রম শুরু করেছেন এবং তারা এই বিভিন্ন নমুনা সংগ্রহ করে তারপরে তদন্ত করে কিন্তু বিস্তারিত জানাবেন। এবারে আমি তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছি। আত্মীয় স্বজনরা যেমনটি বলছেন যে মিনারুল দীর্ঘদিন থেকেই তিনি বিভিন্ন পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন, ঋণগ্রস্ত ছিলেন এবং তিনি তার পরিবার নিয়ে অনেকটা হতাশাগ্রস্ত ছিলেন। এবং এর মধ্যে আরেকটা বিষয় বলে রাখি যে এই আজকে সকালের দিকে কিন্তু তার পরিবার প্রথম অবস্থাতে তার রুম কিন্তু খোলার চেষ্টা করে, তখন বন্ধ পায়। তারপরে তারা দরজা ভেঙে কিন্তু ঢুকে এই তার ছেলে এবং তাকে উদ্ধার করে এবং পাশের রুমে তার মেয়ে, যে ছোট মেয়ে এবং তার স্ত্রী কিন্তু উদ্ধার করে। তারা যেমনটি বলছেন যে এখানকার প্রতিবেশী কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তার আত্মীয় স্বজনের সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে তার স্ত্রীকে এবং মেয়েকে শ্বাসরুদ্ধ করে হয়তো হত্যা করা হয়েছে এবং তারা এবং মিনারুলের মরদেহ কিন্তু একটা চিরকুটও লেখা আমরা দেখেছি, যে চিরকুটে কিন্তু তিনি বিভিন্ন কথা লিখেছেন, বিভিন্ন সমস্যার কথা লিখেছেন, তার জীবনের যে সার্বিক যে দুঃখের বিষয়, পরিবার পরিজন নিয়ে যে সার্বিকভাবে সে বিষয়টি উল্লেখ করেছেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন এই বিষয়টিও কিন্তু উল্লেখ করেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে পরিবার এবং প্রতিবেশীদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তিনি জুয়া এবং জুয়াতে আসক্ত ছিল, জুয়া খেলা, এবং তিনি কিছুটা মাদকাসক্ত ছিলেন
বিভিন্ন হতাশাগ্রস্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে কিন্তু তিনি এই ঘটনাটি ঘটাতে পারেন বলে পরিবার এবং তার আত্মীয় স্বজনদের ধারণা। এবং পুলিশ এখন পর্যন্ত পিবিআই এবং ডিবি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ সকলে মিলে কিন্তু নমুনা সংগ্রহ করছেন। তারা এসেছেন ঘটনাস্থলে কাজ করছেন। রাব্বি, তারেক, আপনাকে ধন্যবাদ। আজ 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ইতিহাসের এই দিনেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। গতবারের মতো এবারও দিবসটি এসেছে ভিন্ন আবহে। আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদে 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। গত বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সাধারণ ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। 15 আগস্ট 1975 স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। 15 আগস্ট ভোররাতে কিছু বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা থামেনি। বুলেটের আঘাতে একে একে প্রাণ হারিয়েছেন তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। নির্মম ওই হত্যাযজ্ঞে প্রাণে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুল নাইম খান রিন্টু, কর্নেল জামিল সহ পরিবারের 16 সদস্য ও ঘনিষ্ঠজন। ওই ঘটনার সময় 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নিষিদ্ধ হয় আওয়ামী লীগের কার্যক্রম। যদিও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। জাহিদ হাসান, যমুনা নিউজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 15 আগস্ট ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। 14 আগস্ট থেকেই বাড়ানো নিরাপত্তা আজ আরও কড়াকড়ি হয়েছে। কমপ্লেক্সের ভেতরে ও বাইরে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। শুধু টুঙ্গিপাড়াতেই নয়, সদরসহ সারা জেলাতেই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। লালমনিরহাট ও কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও চরাঞ্চল ও নিচু এলাকা নিমজ্জিত বানের জলে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ওপরে থাকলেও আজ তা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছুটা কমলেও ব্যারাজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের 20টি গ্রামের নিম্নাঞ্চল বানের জলে নিমজ্জিত। পানিবন্দী অন্তত 7,000 পরিবার। অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বাঁধ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। বন্ধ রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। পানিতে তলিয়ে আছে রোপা, আমন, সবজি সহ ফসলের ক্ষেত। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি কিছুটা কমলেও তা বিপদসীমার সমান রয়েছে। এছাড়া তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও গতকালের তুলনায় কিছুটা কমেছে। তীরবর্তী নিচু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। তলিয়ে আছে চরাঞ্চলের কৃষি জমিও। রংপুরের তিস্তা তীরবর্তী নিচু এলাকার বাড়িঘর থেকে পানি নেমে গেলেও ডুবে আছে বিস্তীর্ণ আমনের ক্ষেত। এদিকে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে কুষ্টিয়ায় দৌলতপুরের 4 ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40,000 মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে 16টি বিদ্যালয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দার পানিতে ডুবেছে তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় 5,500 মানুষ। সেই সাথে কিছু এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। প্লাবন পরিস্থিতির আরো খবর জানবো। কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, কোন কোন এলাকা প্লাবিত হচ্ছে, সেখানকার সার্বিক চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রায় 4টি ইউনিয়নের 40,000 মানুষ কিন্তু এই পানির
যে পানিবন্দী অবস্থার মধ্যে রয়েছে। এর মধ্যে 4টি ইউনিয়নের মধ্যে 2টি ইউনিয়ন চিলমারি, যেটা আমি এখন দাঁড়িয়ে রয়েছে চিলমারি ইউনিয়নের বাজুমারা গ্রামে, এটি একেবারেই নদীর ভেতরে বলা যায়। এখানে যদি আমি একটু শুকনো জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু চারপাশে যেসব বাড়িঘর রয়েছে আশেপাশে দিয়ে সব জায়গাতেই কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে সাধারণ মানুষজন। তারা কিন্তু ছোট ছোট যেসব ডিঙি নৌকা রয়েছে সেগুলো নিয়ে তারা অন্যত্র যাচ্ছেন, অর্থাৎ তাদের যে বাজার বা নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র দরকার সেগুলো কিন্তু তারা সেইভাবে করে নিয়ে যাচ্ছেন। এবং এখান থেকে সাধারণ মানুষদের সব থেকে বড় দুর্ভোগে পড়েছেন যেসব আমি এরকম মানুষদের সাথে দেখা হয়েছে, যে একজন প্রসূতির সাথে আবার কথা হয়েছে, তিনিও কিন্তু নৌকার অপেক্ষায় ছিলেন, তিনি হাসপাতালে যাবেন, তার ডেট ওভার হয়ে গেছে। এমন অনেক কিন্তু দুর্ভোগের চিত্র সাধারণ মানুষের মধ্যে এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে। এখানে 4টি ইউনিয়নের যে 40,000 মানুষ, আসলে এই মানুষগুলো দুর্ভোগ লাঘব করতে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা শুকনো খাবার এবং ত্রাণ তারা ইতিমধ্যে কিন্তু বিতরণ কার্যক্রম শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে হয়তো এই পানির থেকে কিছুটা নিস্তার পাবে এই অঞ্চলের মানুষজন। রাব্বি বাবু, আপনাকে ধন্যবাদ। কুমিল্লায় নাঙ্গলকোটে গ্রুপিং এর কারণে বিএনপির মধ্যে বাড়ছে বিভক্তি, মানছে না উপজেলা কমিটির নির্দেশনা। তৃণমূলের ত্যাগীদের বাদ ও গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ সাবেক এমপির বিরুদ্ধে। আর কোন প্রার্থী আছে? আপনারা কি এই তিনজনকে সমর্থন করেন? নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কমিটির নাম ঘোষণা করছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ আরও কয়েকজন নেতা। তবে এই কমিটি নিয়ে উঠেছে বিতর্ক। অভিযোগ, দলের গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই গেল 12 ও 13 আগস্ট উপজেলার 15টি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হয়। আগের কমিটি বিলুপ্ত না করে কিভাবে নতুন করে আবার কমিটি হয়? 12 তারিখ নির্বাচন, তো হলো ফর্ম বিক্রি করলো 10 তারিখ, উদ্যোগ করবো কোন দিন? শেখ হাসিনার ওভারটাইট করি এ সন্ত্রাসী বাহিনীরা যে নাঙ্গলকোট যে কর্মকাণ্ড ঘটাইতে আছে, এটা নজিরবিহীন ঘটনা। অভিযোগ উঠেছে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া এসবের নেতৃত্বে রয়েছেন। তাই পূর্ব ঘোষিত দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় উপজেলা বিএনপি। দাবি করা হয় কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করা হচ্ছে এবং ভাইরাল করা হচ্ছে সেসব নেতাদের ছবিও। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে সেক্রেটারি সভাপতি সব আওয়ামী লীগের দিছে। আমার কাছে তো 5 লাখ টাকা নাই যে আমি আপনাকে দিয়ে সেক্রেটারি পদটা কিনে নিব, ওই টাকা তো আমার কাছে নাই। এটা তো যারা আওয়ামী লীগ আগে 17 বছর আওয়ামী লীগের সাথে হাত করে চলছে তাদের কাছে টাকা আছে, উনি টাকা দিচ্ছে আর উনি নিচ্ছে, আর আমি নির্বাচনে একটা খেলা খেলতেছে। স্থগিত ঘোষণার পরেও কিভাবে জেলা কমিটির নেতারা এভাবে সম্মেলন করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলা কমিটির আহ্বায়ক। সাবেক এমপি গফুর ভূঁইয়ার দাবি, ঘরে বসে কমিটি করতে না পেরে এসব অভিযোগ করছেন তারা। দীর্ঘদিন যাবত যারা রাজনীতিতে সম্পৃক্ত ছিল তারা যাতে এই রাজনীতির মধ্যে সম্পৃক্ত থাকে ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে, এটাকে উপেক্ষা করে কিছু আমাদের ছদ্মবেশী মহল অবজ্ঞা করে তারা এ সমস্ত সম্মেলন করেছে। ঘরে বসে যে আগে যে কমিটি করছে ওই কমিটি বহাল রাখতে হবে, সম্মেলনের মাধ্যমে এরা চায় না। সম্মেলনে করলে ওরা তো পকেট নেতা, গায়বী কমিটি গায়বী নেতা হয়েছেন, এখন তারা কমপ্লেইন করে, সংবাদ সম্মেলন করে ওখানে, কিন্তু ফিল্ডে আসেন না। দলের গঠনতন্ত্র মেনে সুষ্ঠু ভোটের মাধ্যমে তৃণমূলের নেতৃত্ব নির্বাচিত হবে এমন প্রত্যাশা বিএনপির ত্যাগী নেতাকর্মী ও সমর্থকদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সংবাদ সারা দেশে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। জয়পুরহাটের খেতলালে গভীর নলকূপের এক পাহারাদারের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে বড়াইল ইউনিয়নের কালাইগাড়িতে হয় এ ঘটনা। নিহত আবু সাইদ উপজেলার রেলগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি গভীর নলকূপের লাইনম্যান ও পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালন করছিলেন সাইদ।
হঠাৎ করেই যোগাযোগ বন্ধ থাকায় নলকূপের ঘরে খোঁজ নিতে গেলে তার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে তার গলায় কাটা চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য আবু সাইদের মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দীর্ঘ ২৫ বছর ধরে হাতি মানুষ দ্বন্দ্ব চলছে জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত ঘেঁষা পাহাড়ি গ্রামগুলোয়। বন জঙ্গল কেটে সাফ করায় খাদ্য সংকটে চাষাবাদের জমি ও লোকালয়ে ঢুকে পড়ছে হাতির পাল। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে সেখানকার বাসিন্দাদের। সম্প্রতি হাতির দুটি দল আবারও পাহাড় ছেড়ে নেমেছে সমতলে। দ্রুত স্থানীয়দের জানমাল রক্ষায় স্থায়ী সমাধান চাইছেন জনপ্রতিনিধিরা। বিস্তারিত সাগর ফরাজির প্রতিবেদনে। পাহাড় জুড়ে ঘন গাছগাছালি, যেন সবুজ চাদরে মোড়া। কাছে গেলে দেখা মিলবে বনো হাতির দলের। গোটা পাহাড় জুড়েই তাদের বিচরণ। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ঐরাবতগুলো রয়েছে জামালপুর বকশীগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা কয়েকটি পাহাড়ে। দিনভর ঘুরে বেড়ানো শেষে খাবারের খোঁজে নেমে আসে সমতলে। প্রথমে আবাদি জমির ফসল শেষ করে ক্ষুধা না মিটলে ঢুকে পড়ে লোকালয়ে। ধান খায় আঙ্গর গ্রামে ঢুকিয়ে আঙ্গর বাড়ি ঘরের ধান চাল দিলে একটু করে আছে এলেও খায় জায়গা। হাতি যখন নামি আসে তখন আঙ্গর খুব অসুবিধা হয়। খেত খোলা সব শেষ করে ফেলাইছে। 25 বছর যাবত এই পিতলেতে আছে আঙ্গর। দীর্ঘ রাত জায়গায় থাকার পরে অনেকেই চেষ্টা করি হাতি তাড়ানোর জন্য, কিন্তু সেটা আমরা কোনোভাবেই পাচ্ছি না। কষ্টের ফসল রক্ষা করতে নানাভাবে চেষ্টা করে চাষিরা, যদিও তাতে খুব একটা কাজ হয় না। ধানুয়া কামালপুরের সাতানিপাড়া, সোমনাথপাড়া ও দিঘলাকুনা সহ কয়েকটি পাহাড়ি গ্রামের বাসিন্দারা এখন হাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন। হাতে আলে পরে আমগর চায়াতেই দেখা ছাড়া আর কোনো উপায় নাই। এটা মনে করেন যে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা মনে করেন যে আগুন, পানি, মশাল হইলে আর কি কিছু নিয়ন্ত্রণ আসে, তাও ভয়ে ভয়ে মনে করেন মানুষ মারার ভয় থাকে। বাড়ি ঘরেও থাকতে পারি না, এরকম অবস্থা দাঁড়ায় গেছে। অনেক ক্ষতিগ্রস্ত করে নিচ্ছে, আবার ফসল তো সারাই। জনপ্রতিনিধিরা বলছেন দীর্ঘদিনের এই সমস্যার সমাধান মিলছে না। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন ইওরং। অনেক মানুষ মারা গেছে, এলাকা কমপক্ষে 20-30 জন মানুষ মারা গেছে, অনেক ঘর বাড়ি ভাঙছে। এবার যে হাতিটা আসছে, এরা এই রোয়া লাগানোর পর থেকে এই রোয়া শেষ করে ফেলেছে। সাময়িক সমাধান হিসেবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তালিকা তৈরি করব। তালিকা তৈরি করে তালিকা ধরে তাদেরকে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করব। যদিও বিশেষজ্ঞরা বলছেন হাতি তাড়ানো নয়, বরং প্রয়োজন সহা অবস্থান। তবে মিটবে হাতি ও মানুষের দ্বন্দ্ব। হাতির যে আবাসটুকু আছে, যে পাহাড় টিলা আছে, সেখানে যাওয়া যাবে। সেখানে বনাঞ্চল যা আছে, লতাপাতা যা আছে, গুল্ম আছে, এটা হাতির জন্য ছেড়ে দেবে। সরকারি জায়গাতে যদি তার কোনো ফসল থাকে, ক্ষেত থাকে, এটা ছেড়ে দিতে হবে। 2 যুগেরও বেশি সময় ধরে জামালপুর ও শেরপুরের এই গারো পাহাড়ে হাতি ও মানুষের সংঘাত চলে আসছে। গত কয়েকদিন ধরে এই পাহাড়গুলোতেই হাতিরা তাণ্ডব চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রতিহতের চেষ্টা করলেও কোনো কাজেই আসছে না। এই জায়গা থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে উদ্যোগ না নিলে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। সাগর ফরাজি, গারো পাহাড়, বকশীগঞ্জ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।